প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের কলেজ বন্ধ রয়েছে, তাই কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু থেমে নেই। প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে আমাদের এই শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর আমরা আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে আমাদের ক্লাসের সাথে সংযুক্ত আছো। যতদিন কলেজ বন্ধ থাকবে ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। আর যখন কলেজ খুলবে তখন তোমাদের সাথে সামনাসামনি ক্লাস নেওয়ার সুযোগ হবে। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়ের পূর্বে তোমরা একটি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ এবং এই ছবিটি দেখে তোমাদের বুঝতে হবে আজকের পাঠদানের বিষয় কি হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা যাচ্ছে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রশ্ন। তবে এটি কি প্রশ্ন সেটি হচ্ছে, তোমাদের বুঝতেই পারছো যে আমরা এর আগের ক্লাসে এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আজকে কি ধরনের প্রশ্ন হতে পারে? আজকে হচ্ছে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তোমরা জানো সৃজনশীল তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হয়। টোটাল যেই তোমরা পরীক্ষা দিবে তার মধ্যে 70 নাম্বার হচ্ছে সৃজনশীল আর বাকি 30 নাম্বার হচ্ছে এমসিকিউ। আর সৃজনশীল প্রশ্ন কেমন হয় এবং কিভাবে অ্যান্সার করতে হয় সেটা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। ব্যবসা শিক্ষা বিভাগের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ব্যবসার মৌলিক ধারণা, এই ব্যবসার মৌলিক ধারণার যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বিভিন্ন টপিক আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম এবং এই আলোচনা শেষ হওয়ার পর এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আলোচনা করা হবে সৃজনশীল প্রশ্ন নিয়ে। ব্যবসায়ের মৌলিক ধারণা প্রথম অধ্যায়, এই অধ্যায়ে কেমন সৃজনশীল প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করা হবে। তার পূর্বে আমরা সৃজনশীল প্রশ্নটা কেমন হয় সেটা একটু আলোচনা করব। আর এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। এবার সৃজনশীলের যেই মান বন্টন সেটা নিয়ে আলোচনা করা হবে। তোমরা জানো যে 70 নাম্বারের সৃজনশীল প্রশ্নে তোমাদের অ্যান্সার করতে হয় এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার হচ্ছে 10 নাম্বার। এই 10 নাম্বার আবার বিভিন্ন ভাগে বিভক্ত, সেটা নিয়ে আলোচনা করা হবে। 10 নম্বরের মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নের জন্য 1 নাম্বার দেওয়া থাকে। তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, এই প্রশ্নের জন্য 2 নাম্বার মান দেওয়া থাকে। তারপর হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্নের জন্য 3 নম্বর বরাদ্দ থাকে এবং সর্বশেষ হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এই প্রশ্নের জন্য 4 নাম্বার বরাদ্দ থাকে। আর টোটাল নাম্বার হচ্ছে 10। এই 10টি নাম্বার কিভাবে বিভক্ত থাকে তা তোমরা ইতিমধ্যে জানো। তারপরেও এই সৃজনশীল প্রশ্নে নিয়ে আলোচনা করার পূর্বে এই সম্পর্কে যদি কারো কোনো ধারণা না থাকে অথবা যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেই জন্য আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। সৃজনশীল প্রশ্ন 10 নাম্বার থাকবে একটি প্রশ্নের জন্য, সেই 10টি নাম্বার আবার 4টি ভাগে বিভক্ত থাকবে। জ্ঞানমূলক 1 নাম্বার অর্থাৎ 1 নাম্বার বরাদ্দ থাকবে, অনুধাবক প্রশ্ন জন্য 2 নাম্বার বরাদ্দ থাকবে, প্রয়োগমূলক প্রশ্নের জন্য 3 নাম্বার বরাদ্দ থাকবে এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য 4 নাম্বার বরাদ্দ থাকবে। মোট হচ্ছে 10 নাম্বার। এই 10টি নাম্বার কিভাবে বরাদ্দ থাকবে সেটি নিয়ে তোমাদের দেখানো হলো, এটা যেন সহজে বুঝতে পারো। জ্ঞানমূলক প্রশ্নে কিভাবে অ্যান্সার করতে হয় আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। তাই আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখাবো স্ক্রিনে এবং সেই সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।
একটি সৃজনশীল প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি প্রশ্নটি পড়ি এবং সেই প্রশ্নের সাথে প্রথম একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, সেই উদ্দীপকটি পড়বো এবং এই উদ্দীপকের আলোকে যে সমস্ত প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আলোচনা করা হবে এবং তার উত্তর কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করা হবে। জামিল সাহেব মুন্সিগঞ্জ থেকে আলু ক্রয় করে এনে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে মুনাফা অর্জন করেন। মার্চ-এপ্রিল মাসে মুন্সিগঞ্জ জেলায় আলুর ব্যাপক সরবরাহ হয়, কিন্তু সংরক্ষণের স্বল্পতার কারণে জামিল সাহেব পর্যাপ্ত পরিমাণ আলু ক্রয় করতে পারবে না বলে দেশের বিভিন্ন প্রতিটি জেলায় তিনি চাহিদা মোতাবেক আলু সরবরাহ করতে পারছেন না। এতে তার ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এটি হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক থেকে মূলত আমাদের যেই ঘ এবং গহ অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই দুটি প্রশ্নের অ্যান্সার করতে হয় এই উদ্দীপকের আলোকে। আর ক এবং খ এই দুটি হচ্ছে উদ্দীপকের আলোকে অ্যান্সার করতে হয় না। এই যে স্বাভাবিকভাবেই বই থেকে অধ্যায় ভিত্তিক যে কোনো প্রশ্ন এখানে দিয়ে দেয়। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে 1 নাম্বার যেটি দেখতে পাচ্ছি কতে লেখা আছে সামাজিক ব্যবসায় কি। খ এখানে জাস্ট সংজ্ঞাটা দিতে পারলেই আমি 1 নাম্বার পেয়ে যাব। জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায়ের ভূমিকা ব্যাখ্যা করো। এখানে জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসার যে গুরুত্ব রয়েছে বা ভূমিকা রয়েছে সেটা আলোচনা করতে হবে, সেটির জন্য 2 নাম্বার। আর জামিল সাহেবের কাজ ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত, এখানে ব্যাখ্যা করতে হবে এবং এই প্রশ্নের জন্য কিন্তু 3 নাম্বার বরাদ্দ রয়েছে। এরপর সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের সমস্যা সমাধানে করণীয় বিশ্লেষণ করো। এই উদ্দীপকটা পড়ার পর বুঝতে হবে এখানে কোন ধরনের সমস্যার কথা বলা হয়েছে। এরপর তার সমস্যা সমাধানের জন্য সমাধানের উপায় বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে সামাজিক ব্যবসায় কি, সেটি নিয়ে আলোচনা করব। এটি জ্ঞানমূলক প্রশ্ন, জাস্ট আমরা এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিয়ে দিতে হবে। সামাজিক ব্যবসায় কি? আমরা জানি ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, তবে সব ব্যবসায় কিন্তু মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না। যে ব্যবসায় বিনিয়োগকারীদের মুনাফা পাওয়ার প্রত্যাশা থাকে না, শুধু দারিদ্র দূরীকরণ ও সমাজের কল্যাণের উদ্দেশ্যে গঠন করা হয়, তাকে সামাজিক ব্যবসায় বলে। এক কথায় এই প্রশ্নের উত্তরটি দিতে হবে, খুব বেশি বাড়িয়ে বলার বা ঘুরিয়ে পেঁচিয়ে লিখার দরকার নেই। সহজভাবে যদি বলি যে দারিদ্র দূরীকরণ এবং সমাজের কল্যাণ সাধনের মাধ্যমে মুনাফা অর্জন করায় হয় যে ব্যবসায়, তাকে সামাজিক ব্যবসায় বলে। এরপর হচ্ছে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসার ভূমিকা ব্যাখ্যা করতে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সব ধরনের বৈধ অর্থনৈতিক কাজকে আমরা ব্যবসায় বলি। এখানে বৈধ অর্থনৈতিক কাজ বলতে উৎপাদন, ক্রয়, বিক্রয়, পরিবহন, বিজ্ঞাপন, যা যা কাজ রয়েছে সবগুলো কাজ, যে অর্থনৈতিক কাজগুলো রয়েছে সেগুলো ব্যবসার অন্তর্ভুক্ত। ব্যবসার মাধ্যমে মানুষের নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পণ্য বা সেবা উৎপাদন করে এসব পণ্য সরবরাহ করে মুনাফা অর্জন করা হয়। তাহলে ব্যবসার মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে বৈধ অর্থনৈতিক কাজের মাধ্যমে মুনাফা অর্জন করা অথবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সব ধরনের বৈধ অর্থনৈতিক কাজ করা। এই সকল বৈধ অর্থনৈতিক কাজ করার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে পণ্য উৎপাদন করতে হবে এবং সেই উৎপাদিত পণ্য আবার ভোক্তার নিকট সরবরাহ করতে হবে, আর সরবরাহ করার মাধ্যমে সে মুনাফা অর্জন করে। তাহলে আমরা দেখলাম যে জীবিকা অর্জনের উপায় হিসেবে এটা হতে পারে। এছাড়াও কি হতে পারে, এই প্রক্রিয়ায় ব্যবসায়ী নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যেরও কাজের সুযোগ সৃষ্টি করতে পারে। যেমন এখানে অনেকগুলো কাজ রয়েছে, উৎপাদন, ক্রয়, বিক্রয়, পরিবহন, বিজ্ঞাপন। সকল কাজ কিন্তু একজন ব্যবসায়ীর পক্ষে করা সম্ভব না। যে উৎপাদন করবে সে শুধু উৎপাদনই করে, আবার ক্রয় বিক্রয়ের সাথে বা পরিবহন, বিজ্ঞাপন, এই প্রতিটি কাজের সাথে বিভিন্ন ব্যক্তির প্রয়োজন হয় এবং ওই সকল ব্যক্তিরও কি হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাহলে ব্যবসায় কি হয়, নিজের এবং অন্যান্য লোকজনেরও কি হয়, কর্মসংস্থানের সৃষ্টি হয়। এতে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়, কারণ নিজের
আর অন্যের যখন কর্মসংস্থানের সৃষ্টি হবে, সবারই মুনাফা অর্জনের একটি পথ সৃষ্টি হবে, আর এতে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন হবে। এভাবে জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জায়গায় আমরা 2 নাম্বারের জন্য যতটুকু লিখার প্রয়োজন ঠিক ততটুকু লিখবো। খুব বেশি লিখে খুব বেশি নাম্বার পাওয়া যাবে এমন না। আমাদের মূল যেই উত্তর এবং সেটি সঠিকভাবে যদি না লিখি তাহলে কিন্তু পুরো নাম্বার পাওয়া যাবে না। এরপর আমাদের আসি 3 নাম্বার যে প্রশ্ন, সেটি হচ্ছে প্রয়োগমূলক। জামিল সাহেবের কাজ ব্যবসার কোন শাখার অন্তর্ভুক্ত? জামিল সাহেবের কাজ ব্যবসার কোন শাখার অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। ব্যবসাকে 3টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে শিল্প, আরেকটি হচ্ছে বাণিজ্য এবং আরেকটি হলো প্রত্যক্ষ সেবা। তাহলে ব্যবসার যেই 3টি শাখা, এই 3টি শাখার মধ্যে কোন শাখা হতে পারে জামিল সাহেবের কাজ? জামিল সাহেব কি করে? মুন্সিগঞ্জ থেকে আলু ক্রয় করে এনে ঢাকায় আনে এবং ঢাকা থেকে বিভিন্ন জায়গায় সেইগুলো আবার বিক্রি করে। তাহলে এটা কোন ধরনের কাজ? এটা মূলত ক্রয় বিক্রয় যে কাজটা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত। উদ্দীপকে জামিল সাহেবের কাজ ব্যবসায়ের বাণিজ্য শাখায় অন্তর্ভুক্ত। এই এতটুক যদি লিখতে পারি তাহলে 1 নাম্বার পাওয়া যাবে। কোন শাখার অন্তর্ভুক্ত? এটা আমরা ব্যবসার যে শাখাটির কথা বলা হলো সেটি হচ্ছে বাণিজ্য শাখা। এখন এই বাণিজ্য শাখা কেন, সেটা আমরা একটু ব্যাখ্যা করি। বাণিজ্য ব্যবসার পণ্য বন্টনকারী শাখা, এর মাধ্যমে শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানো হয়। এই কাজের ক্ষেত্রে নানা ধরনের বাধা দূর করতে হয়, যেমন সত্যগত ক্রয় বিক্রয় যেটি বললাম, সময়গত যেটি গুদামজাতকরণ, ঝুঁকিগত বীমা প্রভৃতি। এইসব বাধা ক্রয় বিক্রয়, গুদামজাতকরণ, যে বীমা প্রভৃতির মাধ্যমে দূর করা যায়। হ্যাঁ, আমরা উদ্দীপকের আলোকে বললাম জামিল সাহেবের কাজটি বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত। বাণিজ্য কেন সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করা হলো। এটা যদি লেখা যায় তাহলে আরো 1 নাম্বার পাওয়া যাবে। এরপর আসি আমাদের এই উদ্দীপকের আলোকে কেন জামিল সাহেবের কাজটি অন্তর্ভুক্ত হবে, সেটা আমরা এবার ব্যাখ্যা করব। প্রথমে আমরা শনাক্ত করলাম তার কাজটি কোন ধরনের এটা। এরপর আমরা হচ্ছে যে কাজটি অন্তর্ভুক্ত, বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত, সেটা আমরা কি করলাম, তার সংখ্যাটি দিয়ে দিলাম। এরপর আমরা কেন তার কাজটি অন্তর্ভুক্ত সেটা এবার ব্যাখ্যা করব। উদ্দীপকে উল্লেখ্য জামিল সাহেব একজন আলু ব্যবসায়ী। তিনি মুন্সিগঞ্জ থেকে আলু ক্রয় করেন। এরপর তিনি ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। এক্ষেত্রে তিনি প্রথমে আলু ক্রয়ের মাধ্যমে সত্যগত বাধা দূর করেন, যেটি আমি দেখতে পাচ্ছিলাম প্রথমে লেখা রয়েছে সত্যগত বাধা, অর্থাৎ ক্রয় বিক্রয়। এখানে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করা হয় এবং সেই ক্রয়কৃত পণ্য আবার বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। তাহলে এটি সত্যগত বাধা দূর করেন। আর মুন্সিগঞ্জ থেকে ঢাকায় ও ঢাকা থেকে বিভিন্ন স্থানে পরিবহনের মাধ্যমে আলু সরবরাহ করেন। সে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আলু আনে ক্রয় করে এবং সেই জায়গা থেকে আবার বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এটি মূলত স্থানগত যে বাধা সেটি দূর হয়। এতে স্থানগত বাধা দূর হয়। এসব কাজে বাণিজ্যের কাজের সাথে সম্পর্কিত, অর্থাৎ পরিবহনের মাধ্যমে পণ্য দ্রব্য, এখানে যে পণ্যের কথা বলা হয়েছে সেটি হচ্ছে আলু, দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়, আবার মুন্সিগঞ্জ থেকে ক্রয় করে ঢাকায় আনা হয়। আর এটা আনার জন্য পরিবহন ব্যবহার করা হয়। আর পরিবহন এই স্থানগত যেই বাধা সেই বাধা দূর করে। অতএব বলা যায় জামিল সাহেবের কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত। যদি আমরা এভাবে প্রশ্নটি বুঝি এবং ধারাবাহিকভাবে লিখতে পারি তাহলে কিন্তু 3 নম্বরের মধ্যে 3 নম্বরই পাওয়া যাবে। অনেকে প্রশ্ন করে যে স্যার আমি কেন নাম্বার পেলাম না। এখন উদ্দীপকে জামিল সাহেবের কাজ ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত, এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু পরবর্তী যেই লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এখানে বাণিজ্য না লিখে অন্য একটা কিছু লিখতাম তাহলে কিন্তু পুরো অ্যান্সারটাই আমার কি হতো, ভুল হতো। এই জন্য প্রথম যেটা আমরা শনাক্ত করব, অর্থাৎ জামিল সাহেবের কাজটি কোন শাখার অন্তর্ভুক্ত,
যদি এটা সঠিকভাবে আমরা লিখতে না পারি বা সঠিক উত্তর দিতে না পারি, তাহলে কিন্তু আমরা আর এই প্রশ্নে পুরো নাম্বার পাবো না। এরপর আমরা ৪র্থ নম্বর প্রশ্ন সেটাতে চলে যাই। চার নম্বর যে প্রশ্ন, উদ্দীপকের সমস্যা সমাধানের করণীয় বিশ্লেষণ করো। এই প্রশ্নে যে সমস্যার কথাটি বলা হয়েছে সেই সমস্যাটি প্রথমে উল্লেখ করতে হবে, তারপর সেই সমস্যা সমাধান করার উপায় করণীয় কি সেটি আমরা বিশ্লেষণ করব। যদি এই সমস্যাটা আমরা শনাক্ত করতে না পারি বা সঠিক উত্তরটি উল্লেখ করতে না পারি, তাহলে কিন্তু পুরো নাম্বার পাওয়া যাবে না, অথবা পুরো নাম্বারই পাওয়া যাবে না। উদ্দীপকে জামিল সাহেবের যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে, সে মুন্সিগঞ্জ থেকে আলু ক্রয় করে ঢাকায় আনে এবং ঢাকা থেকে বিভিন্ন জায়গায় এই আলু পাঠিয়ে থাকে। আর মার্চ এপ্রিল মাসে মুন্সিগঞ্জে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হওয়ার ফলে সে এই আলুগুলো সংরক্ষণ করতে পারছে না। এটি ছিল মূল সমস্যা। হ্যাঁ, উদ্দীপকের সমস্যা সমাধানে জামিল সাহেবের, এবার আমরা আসি জামিল সাহেবের করণীয় কি। করণীয় করার আগে তার সমস্যাটা কিন্তু আগে সঠিকভাবে নির্ধারণ করতে হবে। উদ্দীপকের সমস্যা সমাধানে জামিল সাহেব আলুর গুদামজাতকরণ করতে পারেন বলে আমি মনে করি। অর্থাৎ তার যেই সমস্যাটি ছিল সেটি হচ্ছে আলুর যে গুদামজাতকরণ, এই আলুর গুদামজাতকরণ করতে না পারাটা সেটি হচ্ছে তার মূল সমস্যা। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষার জন্য গুদামজাত করা হয়। অর্থাৎ যে পণ্য উৎপাদন হয় নির্দিষ্ট একটি মৌসুমে, কিন্তু সেই পণ্যের চাহিদা যদি সারা বছর থাকে, তাহলে সেই ধরনের পণ্যকে সংরক্ষণের প্রয়োজন হয় বা গুদামজাতকরণ করার প্রয়োজন হয়। এতে নির্দিষ্ট সময়ের জন্য পণ্যের গুণগত মান রক্ষা হয়। এর ফলে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। যেটি সময়গত উপযোগ বলা হলো, অর্থাৎ একই সময়ে একটি পণ্য উৎপাদন হয় কিন্তু সেই পণ্যের চাহিদা সারা বছর যদি থাকে, তাহলে সেই সময়গুলোতে পণ্য তাদের চাহিদা মেটানোর জন্য সংরক্ষণ করার প্রয়োজন হয়। সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে, সেটি গুদামজাতকরণের মাধ্যমে এই সমস্যাটাই দূর করা হয়। উদ্দীপকে জামিল সাহেব মুন্সিগঞ্জের একজন আলু ব্যবসায়ী। তার ব্যবসায় আলু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই, এটি কিন্তু উদ্দীপকে বলা হয়েছিল। এই জন্য মুন্সিগঞ্জের যখন আলুর ব্যাপক সরবরাহ হয়, তখন তিনি বেশি পরিমাণে আলু কিনতে পারেন না, কারণ তার এই আলু কিনে রাখার ব্যবস্থা নেই। ফলে প্রতিটি জেলার চাহিদা অনুযায়ী তিনি আলু সরবরাহ করতে পারছেন না। এতে তার ব্যবসায়িক কাজ বিঘ্নিত হচ্ছে। এই অবস্থায় তিনি গুদামজাতকরণ ব্যবস্থা নিতে পারেন। গুদামজাতকরণ ছাড়া তার কোনো উপায় নেই, অন্য কোনো উপায়ের মাধ্যমে আলু সারা বছর সরবরাহ করা। এতে তিনি বেশি পরিমাণে আলু কিনে এখানে সংরক্ষণ করতে পারেন। ফলে আলুর গুণগত মান নষ্ট হবে না, কারণ কোল্ড স্টোরে যদি আলু রাখা হয়, তাহলে সেই আলু মোটামুটি 1 বছর পর্যন্ত রাখা যায়। আলুর গুণগত মান খুব বেশি একটা নষ্ট হয় না। এরপর চাহিদা অনুযায়ী সারা বছর আলু সরবরাহ করতে পারবেন, কারণ এই আলুর চাহিদা কিন্তু সারা বছরই রয়েছে। এই বছর আলুর দাম কিন্তু অনেক বেশি ছিল, যার কারণে কৃষকরা কিন্তু অনেক বেশি পরিমাণে আলু রোপণ করছে। আশা করা যাচ্ছে এই বছর কিন্তু অতীতের যে কোনো রেকর্ড ভেঙে আলু উৎপাদন হবে, এবং সেই আলুগুলোর চাহিদা কিন্তু সারা বছর রয়েছে। তাহলে সারা বছর চাহিদা মেটানোর জন্য এই আলুগুলো কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। যদি সংরক্ষণ করা না যায়, তাহলে কিন্তু আলুগুলো পচে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই জন্য গুদামজাতকরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যত পরিমাণ আলু উৎপাদন হবে, তত পরিমাণ যদি আবার রাখার ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু এই আলু যারা উৎপাদন করলো তারা বেশ সমস্যার মধ্যে পড়ে যাবে। সুতরাং আলুর গুদামজাতকরণের মাধ্যমেই তিনি উক্ত সমস্যা সমাধান করতে পারে বলে আমরা মনে করি বা আমি মনে করি। এছাড়া আর কোনো উপায় নেই। এখানে কিন্তু উত্তর একটিই হবে, সেটি হচ্ছে গুদামজাতকরণ। কারণ এই উদ্দীপকে একটি সমস্যার কথাই বলা হয়েছে, সেটি হচ্ছে গুদামজাতকরণ।
আর গুদামজাতকরণ করার মাধ্যমেই তার এই সমস্যার সমাধান করা যায়। এখন যতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সবার উত্তর কিন্তু এরকমই হওয়া উচিত, কারণ এখানে যেই সমস্যাটার কথা বলা হয়েছে সবার এই সমস্যাটাই অনুধাবন করে লিখতে হবে। যদি যার যার ইচ্ছা মতো লেখা হয় এবং সেটা যদি এই উদ্দীপকের সাথে না মিলে তাহলে কিন্তু সে কোনো নাম্বার পাবে না। তো অনেকেই প্রশ্ন করে থাকে যে অনেক লিখলাম বা কেন পূর্ণ নাম্বার পেলাম না। এই পূর্ণ নাম্বার না পাওয়ার যে কারণ সেটি হচ্ছে সঠিক উত্তর না হওয়া। যদি এখানে যেই সমস্যাটির কথা বলা হলো সেই সমস্যাটি যদি সঠিক উত্তর যেটি হবে সেটি যদি লিখতে না পারা যায় তাহলে কিন্তু কোনো নাম্বারই পাওয়া যাবে না। যেমন আমরা যদি এমসিকিউই বলি তাহলে এমসিকিউর মধ্যে যদি 4টি অপশন থাকে 4টি অপশনই কিন্তু আমরা ভরট করি না, যেটি সবচেয়ে সঠিক সেই উত্তরটি কিন্তু আমরা নির্বাচন করি। ঠিক একইভাবে এখানে যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে বা রয়েছে তার মধ্যে কিন্তু একটি সমস্যা রয়েছে, সেটি হলো গুদামজাতকরণ। এখন সকল স্টুডেন্টের উত্তর কিন্তু গুদামজাতকরণ করাই হওয়া উচিত, আর যদি না হয় তাহলে কিন্তু সে নাম্বার পাবে না। তো শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারলে। একটি উদ্দীপক দেখতে পাচ্ছ এবং তার কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ। এইটি তোমাদের বাড়ির কাজ থাকবে, এটা তোমরা বাসায় সমাধান করার চেষ্টা করবে। আশা করি পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে এবং ক্লাস বুঝতে গিয়ে যদি কোথাও সমস্যা হয় তোমরা কিন্তু আমাদেরকে জানাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের এই ক্লাসটি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে উপভোগ করার জন্য। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।